আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। গাজীপুরে জমি নিয়ে অনেককেই টাকা দেননি বেনজির, গোপালগঞ্জের রিসোর্ট প্রশাসনের তত্ত্বাবধানে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাল সন্ধ্যায় যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলোর প্রতিফলন নতুন বাজেটে নেই, এটি হতাশার মত ব্যবসায়ী নেতাদের। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের, এমন জয়ে খুশি নন ভক্ত সমর্থকরা। অনেক প্লেয়ারের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব নিয়ে খেলতে হবে। তারা অনুভবতই খারাপ করতেছে, কিন্তু তারপরে অগরই চান্স দিতে হইতাছে। তো আমার মনে হয় এটা নিয়ে বিসিবির কাজ করা দরকার। গাজীপুরে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে কেনা অনেক জমির মালিকই টাকা পাননি, কেউ কেউ পেয়েছেন নামমাত্র মূল্য, কারো কারো জমি দখল করা হয়েছে, এমনই অভিযোগ করলেন জমির মালিকেরা। 5 তারকা মানের ভাওয়েল রিসোর্টের শতকরা 25% মালিকানা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। গণমাধ্যমে এমন খবর এসেছে, অভিযোগ রয়েছে এই মালিকানা পেতে কোনো অর্থই লগ্নি করতে হয়নি তাকে। গাজীপুরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির ওয়েবসাইটে জমির পরিমাণ উল্লেখ করা আছে 35 একর। ভাওয়েল রিসোর্ট এলাকা ঘুরে জানা গেছে, প্রধান ফটকের আশপাশ ও ভেতরের অনেক জমি বেনজিরের দাপটে দখল করে নেওয়া হয়েছে। ক্ষমতা পুঁজি করে বনের জমিও দখল করে নেওয়া হয়েছে এখানে। এখন পর্যন্ত জমির মালিকরা কোনো টাকাই পাননি। যদি হয় তাহলে কিন্তু মামলা দিন। তো আমি আল্লাহ মানুষ, আমি তো জোর খাড়াই জানি না। 3 ঘন্টার টাকা দিচ্ছে আপনার, আর জায়গা নিচে 6 বিঘা। তো 3 ঘন্টা টিকছে, 3 ঘন্টা টাকা করার পয়সা লাগবে। গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেতুয়াটেক গ্রামে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বেনামে আছে প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে, ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন সাবেক এই আইজিপি। তথ্যগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। সেখানে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু দলিল পাওয়া গিয়েছে এবং এই তল্লাশ কাজটা চলমান রয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ভাওয়েল রিসোর্টে বন বিভাগের জমি রয়েছে, বিধি মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। আমরা নোটিশ দিয়েছি, আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয়, 1 সপ্তাহ। আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে, আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া যাব। বেনজির আহমেদের ব্যাপারে সতর্ক থাকলে ক্ষমতার এতটা অপব্যবহার হতো না বলে মত বিশ্লেষকদের। জনগণ এবং দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে যখন কোনো ব্যক্তি, সে যে প্রতিষ্ঠানের প্রধান অথবা যে পরিচয় তার থাকুক না কেন, যখনই দুর্নীতি করবে সরকার তখনই যদি তার লাগাম টেনে ধরতে পারে বা আইনগত ব্যবস্থা নিতে পারে। জিরো টলারেন্স বলতে আসলে আমরা সেটাই বুঝি। আমাদের এখানে যে জিরো টলারেন্স হচ্ছে সেটা অনেকটা ফেব্রিকেটেড। আইনের রক্ষক যারা, তারা আইনের ভক্ষক হচ্ছেন এবং এই প্রতিষ্ঠানগুলোর উপর সম্পূর্ণভাবে আস্থা ধূলিসাৎ হচ্ছে মানুষের। এবং এর যে কেন্দ্রবিন্দুতে পেছনে যে চালিকা শক্তি, যে রাজনৈতিক ক্ষমতা, যেটার অপব্যবহার তারা করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বা রাজনৈতিক ব্লেসিংয়ের কারণে, রাজনৈতিক সুরক্ষার কারণে, সেই রাজনৈতিক শক্তিকে এখন কিন্তু নিজেদের ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি হচ্ছে বলে আমরা মনে করি। দুর্নীতিবাজ কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রশ্রয় না পান, সেদিকে সরকারের আরও কঠোর নজরদারি দরকার বলে মত এই বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। মূলত আদালতের দেওয়া বেনজিরের বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকার সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোলা গ্রামে 621 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির আহমেদ। এই পার্কের জমি প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের। তাদের অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনার পাশাপাশি অনেকের জমি দখল করা হয়েছে।
শুক্রবার রাত 11:30টার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে রিসোর্ট নিয়ন্ত্রণের ঘোষণা দেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। এ সময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার বাবলি শবনম এবং দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মশিউর রহমান সহ জেলা প্রশাসন ও দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে এখন থেকে এই সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক। তবে আনুষ্ঠানিক বক্তব্য চাইলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি জেলা প্রশাসক ও দুদকের কর্মকর্তারা। এদিকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে পার্কের যাবতীয় কার্যক্রম চালু আছে। দীপ্ত বার্তা কক্ষ। নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন মোদী। স্থানীয় সময় আজ বেলা 11:51 প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। বিজেপি নেতা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠকের কথা রয়েছে। পরে তিনি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও জনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বাজেট পরবর্তী দলের সংবাদ সম্মেলনে তিনি আশা করেন সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে সরকার। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সরকারের 1 বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই হিসাব নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তিনি দাবি করেন চলমান বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে গণমুখী বাজেট দিয়েছে সরকার। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমাদের নির্বাচনী ইশতেহার এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাজেট নিয়ে বিএনপি সহ সমালোচকদের কড়া জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, আওয়ামী লীগের কেউ দুর্নীতি অনিয়ম করলে ছাড় পাবে না। তালিকাটা দেন, আমরা দুদককে বলবো। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন বাজেটে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আপনি বাজেট দেখেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না। নতুন বাজেটে পোশাক খাতের প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে দাবি করেছে এই খাতের সংগঠনগুলো। এজন্য নীতিগত সহায়তা চেয়েছেন তারা। বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর যৌথ সংবাদ সম্মেলনে এইসব কথা উঠে এসেছে। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে শনিবার নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সঙ্গে ছিল পোশাক খাতের আরও 2 সংগঠন বিকেএমইএ এবং বিটিএমএ। নানা চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে পোশাক খাত চলছে জানিয়ে বাজেটে এই খাতের প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি। বিশেষ করে উৎসকর 0.5% এ নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত
করা দায় হিসাবে গণ্য করা বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল। পোশাক শিল্পের জুট বা ওয়েস্টেজ ডিসপোজাল এর উপর 7.5% ভ্যাট ও রিসাইকেল ফাইবার সরবরাহের উপর 15% ভ্যাট প্রত্যাহার ইত্যাদির ঘোষণা আসবে, যা বাজেটে উঠে আসেনি। এমন পরিস্থিতিতে নগদ সহায়তার জোর দাবি জানান পোশাক খাতের ব্যবসায়ীরা। প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, তাদেরকে বাঁচিয়ে আনার জন্য একটা এই ধরনের একটা স্কিমের আওতায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি। এই 15 মিলিয়ন যে রিসাইকেল ফাইবার হয়, তা কিন্তু যদি আমি জুটটা কিনে, যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি জুটটা কিনি, সেখানে আমাকে 7% ভ্যাট দিতে হয়। আবার সেই জুটটা আমি বানায়া যখন ফাইবার করি, ফাইবার করে কোন স্পিনিংয়ে বিক্রি করি, 15% ভ্যাট দিতে হয়। তাহলে তো সেই রিসাইকেলের সুতো আমাদের দেশে বানাইলে তো আমরা রপ্তানির যোগ্য, আমাদের জন্য আমাদের প্রাইসে আমরা মিট করতে পারি না। কালো টাকা সাদা করার কোনো প্রস্তাব তারা দেননি বলেও জানান পোশাক খাতের শীর্ষ 3 ব্যবসায়ী সংগঠন নেতারা। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বাজেট পর্যালোচনায় মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখাই 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের জন্য চ্যালেঞ্জ বলে জানিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্য সেবা খাত উন্নত করতে হলে সবার আগে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। আজ রাজধানীতে জনস্বাস্থ্য বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনও এই বিষয়ে একমত পোষণ করেন। দেশে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ ক্রমেই বাড়ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা কিভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করতে এই জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। শনিবার রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, চিকিৎসা খাতে বেশিরভাগ বরাদ্দ ব্যয় হয় অবকাঠামো উন্নয়নে, ফলে তৈরি হচ্ছে না দক্ষ জনস্বাস্থ্যকর্মী। যত জনস্বাস্থ্যকর্মী আমাদের দরকার প্রশিক্ষিত, তত জনস্বাস্থ্যকর্মী কিন্তু স্যার এখনো নেই। এই জন্য স্যার আমরা আমাদের এই আয়োজন থেকে আপনার কাছে অনুরোধ করতে চাই যে একটি জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো। লক্ষণীয় যে ধনীরা চিকিৎসায় বেশি সুবিধা পায়, অন্যদিকে দরিদ্ররা কম সেবা পায়। অন্যান্য বক্তারা বলেন, অসংক্রামক রোগ থেকে বাঁচতে প্রতিরোধ ব্যবস্থায় জোর দিতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি ঢেলে সাজাতে চাই, তাহলে কিন্তু এই পাবলিক হেলথ স্পেশালিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আরবান হেলথ কেয়ার যদি ইমপ্রুভ না করতে পারি, তাহলে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বা সব সার্সিলাল হসপিটালে 6,000 থেকে 7,000 পেশেন্ট আমার আসবেই, যদি আমি আরবান প্রাইমারি হেলথ কেয়ার ইমপ্রুভ করতে না পারি। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। এটার সম্বন্ধে আমার আর বোঝার কিছু বাকি নাই। আমি যদি প্রান্তিক জনগোষ্ঠী, উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হসপিটালে আমি যদি সার্ভিসটাকে এনশিওর করতে পারি, তাহলে নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজে এই রোগীর উপর দিয়ে হেঁটে যেতে হবে না। জনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আমি মনে করি যে ইউনিভার্সিটি করা উচিত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে কষ্টার্জিত এই জয় ভক্তদের মনে নাড়া দিতে পারেনি। আর টপ অর্ডার ব্যাটারদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ সাবেক এক অধিনায়কের। টাইমড আউট কিংবা নাগিন ডান্স সবকিছুকে যেন ছাপিয়ে গেল বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি। 125 রানের লক্ষ্যে যে ক্রিকেট খেলেছে টাইগাররা, তাতে T20 ফরম্যাটকে শুধু রানের খেলা নয়, বরং স্নায়ুর খেলা বলাটাও ভুল হবে না। সহজ ম্যাচটাকে জটিল বানিয়ে জিতেছে বাংলাদেশ। যারা অনায়াসে ম্যাচ বের করে আনতে পারত, সেই টপ অর্ডারই চিন্তায় ফেলে দিয়েছিল বাকিদের। তারা অনুভবতই খারাপ করতেছে, কিন্তু তারপরে অগরই চান্স দিতে হইতাছে। কারণ হচ্ছে যে নতুন এইরকম আমাদের কাছে কেউ নাই। তো আমার মনে হয় এটা নিয়ে বিসিবির কাজ করা দরকার। অনেক প্লেয়ারের অনেক দায়িত্ব আছে, দায়িত্ব নিয়ে এটা খেলতে হবে। খেলাটা যদি খেলে আমরা আশাবাদী। টপ অর্ডারের ব্যাটিং ঠিক হলে বড় বড় ম্যাচেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা। ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় এখনো দুর্বলতা আছে, যে ব্যাটিং টপ অর্ডারে বিশেষ করে উপরে যারা সৌম্য সরকার বলেন, তামিম জুনিয়রে তো আর্লি আউটে শান্ত ভালো টাচে নাই। তো এই ডিপার্টমেন্টগুলোতে যদি ভালো করা যায়, তাহলে বড় বড় ম্যাচগুলো কিন্তু সহজে ম্যাচ জেতা সম্ভব হবে। 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুলগুলো শুধরে নেবে শান্তরা, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ডে নিয়েছে কলকাতার সিআইডি পুলিশ। শনিবার দুপুরে তাঁকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে হেফাজতে চাইলে আদালত তা মঞ্জুর করে। আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে শুক্রবার ভারতের কাছে হস্তান্তর করা হয়। এই হত্যা মামলায় এখন পর্যন্ত 2 দেশ মিলে মোট 5 জন আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে 3 জন বাংলাদেশে, বাকি 2 জন কলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। ভারতে আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন। রাজধানীর কদমতলীর একটি বাড়িতে জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 1.5 কোটি টাকার বাংলাদেশি ও ভারতীয় জাল নোট। গ্রেপ্তার করা হয়েছে চক্রটির মূল হোতাসহ 4 জনকে। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি জাল টাকা তৈরিতে অত্যন্ত পটু। এই কাজে তার অভিজ্ঞতা 15 বছরের বেশি। গ্রেপ্তার হয়েছেন অন্তত 8 বার। প্রতিবারই মুক্ত হয়ে একই পেশায় ফেরেন তিনি। আগে শুধু বাংলাদেশি নোট ছাপলেও বেশ কিছুদিন ধরে ভারতীয় রুপিও ছাপছেন তিনি। তাকে শনিবার রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে রুমানা ইসলাম নামের এক নারীকেও। উদ্ধার করা হয়েছে বিপুল জাল নোট। বিক্রি করে 8,000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6,000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 4,000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করে 7,000 টাকায়। 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসে পুলিশ থেকে নিয়ে গেছে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের উপকমিশনার সাংবাদিকদের ব্রিফ করেন। আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। 200 মিটার দূর থেকে নানা রকমের সিসি ক্যামেরা দিয়ে রাখতে থাকে, যেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আসার আগেই তার বিশেষ দরজা জানালা দিয়ে সে পালিয়ে যেতে পারে বা আলামতগুলি ডিস্ট্রয় করে ফেলতে পারে। তিনি জানান, জাকিরের অধীনে অন্তত 15 জন পুরুষ ও নারী জাল নোটের কারবারে জড়িত। সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে চাষযোগ্য জমির সংকট ও মূল্যস্ফীতির কারণে ফল ও ফসল উৎপাদন কমেছে। আগামী বাজেটের পরিকল্পনা সফল হলে ফল ও ফসল উৎপাদন বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। আজ জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে উৎপাদিত দেশি বিদেশি ফলের বিপুল সমাহার নিয়ে হয়ে গেল জাতীয় ফল মেলা। রাজধানীর কেআইবি চত্বরে 6 জুন সকাল 10টা থেকে 8 জুন রাত 8টা পর্যন্ত চলে এই মেলা। সরকারি 8টি এবং বেসরকারি 55টি প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়। পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন নতুন ফল দেখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে রাসায়নিক মুক্ত ফল কিনতে পেরে সন্তুষ্ট দর্শনার্থীরা। অন্যান্য বছরের তুলনায় এই বছরের কালেকশন অনেক ভালো। এবং নতুন নতুন প্রজাতির যে আমগুলা পাহাড়ে বা অন্যান্য জায়গায় যারা ফার্মিং করেছে, এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, জমির স্বল্পতা ও মূল্যস্ফীতির কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সকল পদক্ষেপ এই বাজেটের মাধ্যমে নিয়েছি। আর কোনো যদি বিপর্যয় না হয়, ইনশাআল্লাহ মুদ্রাস্ফীতি কমে আসবে। আমাদের চাষিরা, আমাদের কৃষক ভাইয়েরা তারা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে 1,50,33,000 মেট্রিক টন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনকে এখনও কোনো অভিনেত্রী ছাড়িয়ে যেতে পারেননি। তিনি এই বাংলায় জন্মেছেন, এই বাংলারই গর্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে স্টুডিও থিয়েটার হলে স্মৃতিসত্তা ভবিষ্যৎ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় সুচিত্রা সেনের জীবন ও কর্মের উপর নির্মিত 10 মিনিটের বিশেষ প্রামাণ্যচিত্র। পরে তার জীবন ও কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত। তিনি বলেন, সময় একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে সুচিত্রা সেনের মহানায়িকা হওয়ার পেছনে। ফাল্গুনী হামিদ ও আতাউর রহমান বলেন, সুচিত্রা সেনের ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করত। তিনি জানতেন কোথায় থামতে হবে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার।
গাজীপুরে জমি নিয়ে অনেককেই টাকা দেননি বেনজির, গোপালগঞ্জের রিসোর্ট প্রশাসনের তত্ত্বাবধানে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সন্ধ্যায় যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। ব্যবসায়ীদের মূল প্রস্তাবগুলোর প্রতিফলন নতুন বাজেটে নেই, এটি হতাশার মত ব্যবসায়ী নেতাদের। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের, এমন জয়ে খুশি নন ভক্ত সমর্থকরা। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।